শুরু করছি বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল, কোষে দেখি 18। এর আগের এপিসোডে আমরা বৃত্তের পরিধি সম্পর্কে জেনেছি এবং বৃত্তের পরিধি সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজ আমরা পড়ব বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা জেনে নিব কি করে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে আমি একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তের ক্ষেত্রফল তাহলে কোন জায়গাটায়, এই যে দুটো রং দেখছো, রঙের সমন্বয় যেটা, ভেতরের পুরো অংশটাকে বলা হবে বৃত্তের ক্ষেত্রফল, ভেতরের পুরো অংশটাকে। ঠিক আছে? এখন যদি ধরে নেই এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, কত? আর। এটা অবশ্যই বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জেনে নিয়েছি এর আগের দিন বৃত্তের পরিধি কত হবে, 2πr। ঠিক আছে? এখন দেখো বৃত্তের আমরা কি করলাম, বৃত্তের পরিধিকে ভেঙে নিলাম। অনেকগুলো দেখছো তোমার রঙের স্ট্রাইপ করা আছে, এগুলোকে ভেঙে ভেঙে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। নীলগুলোকে ওপরে দিলাম, কমলাগুলোকে নিচে দিলাম। এখন এই ভেতরের পুরো অংশটা এর ক্ষেত্রফল। এখন দেখো এই বৃত্তের পরিধি বরাবর দেখতে পাবে তুমি পুরো পরিধি 2πr, কিন্তু দুটো রং আছে। তাহলে দুটো রঙের জন্য এদের প্রত্যেকের অংশটুকু কতটুকু হবে, এই যে বৃত্তচাপগুলো আছে, এই কমলা বৃত্তচাপগুলোর দৈর্ঘ্য মোট কত হবে, আর নীল যে বৃত্তচাপগুলো আছে, এখানে বৃত্তচাপগুলো আছে, তার দৈর্ঘ্য কত হবে। যেহেতু টোটাল পরিধি 2πr, অবশ্যই নীলের জন্য হবে পরিধি আমার πr। টোটাল আমার আছে 2πr, তাহলে এর ভাগে অর্ধেক পড়বে πr, আর কমলার ভাগে অর্ধেক কত পড়বে, πr। ঠিক আছে? এই যে আমরা স্ট্রাইপগুলোকে সাজিয়ে নিয়েছি, বলতে পারো এটা কিসের একটা শেপের সঙ্গে, শেপের মতো একদম, অবশ্যই এটি দেখতে একদম আয়তক্ষেত্রের মতো দেখতে। তাহলে দেখো এই আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। দৈর্ঘ্যটা কত হলো, πr। এবার বৃত্তের ব্যাসার্ধ আমরা আগে ধরে নিয়েছি আর, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত, অবশ্যই আর। আমরা আগে ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, সেটাকে আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধটা এখানে এই বরাবর হবে। তাহলে আমরা যে আয়তাকার ক্ষেত্র পেলাম, এর দৈর্ঘ্য কত হলো πr, আর প্রস্থ কত হলো আর। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি করে হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, অবশ্যই হবে πr গুণন আর, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হলো, πr²। ঠিক আছে? অবশ্যই এটা একক থাকবে, যত একক বলবে তুমি তত একক এখানে ব্যবহার করবে। তাহলে আমরা কি পেলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মানে কি, এটা আয়তক্ষেত্রটা কোথা থেকে পেয়েছি, এই বৃত্তটা থেকে তো আমরা আয়তক্ষেত্রটা পেয়েছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেলাম, πr²। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো আমার কি, πr²। অবশ্যই এখানে আমরা লিখব বর্গ একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো πr² বর্গ একক। ঠিক আছে? এবার আমরা জানবো পাতের ক্ষেত্রফল কি করে বের করে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আমরা বৃত্ত এঁকেছি, একটা বাইরের বৃত্ত, একটা ভেতরের বৃত্ত, আর এই মাঝখানে যে নীল অংশটুকু, এটাকে বলা হবে আমার পাত। দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে আমার পাত। তাহলে এই পাতের ক্ষেত্রফলটা আমরা কি করে বের করব? আগে আমরা কি করব, ধরে নেই বাইরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ ধরে নিলাম আমরা ক্যাপিটাল আর, আর ভেতরের যে বৃত্তটা আছে সাদা রঙের, এর ব্যাসার্ধ ধরে নিলাম আর। ঠিক আছে? এখন দেখো, যদি আমি পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের করে সেখান থেকে যদি ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, নীল অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব, সেটাই তো পাতার ক্ষেত্রফল। তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল কত, অবশ্যই আমরা ক্যালকুলেশন শিখে নিলাম πr², সেখান থেকে বিয়োগ করব আমি ভেতরের বৃত্তের ক্ষেত্রফল πr²। ঠিক আছে? এখান থেকে দেখো দুই ক্ষেত্রেই পাই কমন আছে, তাহলে পাই যদি কমন নিই তাহলে হয়ে যাবে আমার r² - r²। অবশ্যই তোমরা এখানে বর্গ একক লিখবে। তাহলে পাতের ক্ষেত্রফল কত হলো, পাই ইন্টু ক্যাপিটাল R² মাইনাস স্মল r², যেখানে ক্যাপিটাল আর বহির্বৃত্তের ব্যাসার্ধ আর স্মল আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে। এরপরে আমরা চলে আসব অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি করে আমরা বের করতে পারি? আমরা জানি পুরো বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমি পেয়ে যাবো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এখানে শুধু এইটুকু মনে রাখলেই হবে, পুরো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার বাই 2। তাহলে ক্ষেত্রফলটা কোন অংশটুকু, এই ভেতরের অংশটুকুই হলো আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অবশ্যই এখানে আমরা লিখব বর্গ একক। অঙ্কে যেরকম যেরকম একক দেওয়া থাকবে আমরা সেইভাবে একক ব্যবহার করব। ঠিক আছে। তোমরা এখন জানবে বৃত্তচাপ ও বৃত্তকলা জিনিস দুটো কি। আচ্ছা, বৃত্তচাপ কি তোমরা হয়তো আগেও জেনে থাকতে পারো। এই যে এবি দেখতে পাচ্ছ ছবির ওপরে, এই এবি অংশটুকুই হলো আমার বৃত্তচাপ। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে বলবো আমরা বৃত্তচাপ। সেটাকে আমরা কিভাবে লিখবো, এ উপরে কার্ভ রেখা দেবো, তার মানে বুঝবো এটা বৃত্তচাপ। আর এই পাশের ছবিটিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ ও বৃত্তের কেন্দ্র। এখানে দেখো আমি এই যে অংশটুকু, পুরো যেটা অংশটুকু নীল রং করা আছে, এটাই হচ্ছে বৃত্তের যে অংশটুকু, পার্টিকুলার একটা অংশ, নির্দিষ্ট অংশ, এটাকে বলবো আমরা বৃত্তকলা। কি বলবো, বৃত্তকলা। ঠিক আছে। তাহলে আমরা এখন এই এবি বৃত্তচাপের দৈর্ঘ্যটা জানবো, আর এই বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা বের করব। আমি ধরে নিই এই বৃত্তচাপটা কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে। ঠিক আছে। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে এখানে কত ডিগ্রি কোণ করেছে, থিটা, তাহলে উপরে বসাবো থিটা। এবং ভেতরে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, 360, তাহলে তলায় লিখবো 360। ঠিক আছে। এবার একে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো, একে মাল্টিপ্লাই করব বৃত্তের পরিধি দিয়ে। তাহলে পেয়ে গেলাম আমি বৃত্তচাপের দৈর্ঘ্য। তুমি যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য এই ফর্মুলাতে তোমরা বের করতে পারবে। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সময় খালি খেয়াল রাখতে হবে যে বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ আমার তৈরি করেছে। 60 ডিগ্রি হলে 60 বসিয়ে দেবো, আমার যত ডিগ্রি কোণ করবে আমি তত ডিগ্রি এখানে বসিয়ে দেবো। তাকে বৃত্তের পরিধি যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাবো বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা জানি তাহলে এটা কী করে হবে, তাহলে থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2 পাই আর। অবশ্যই আমরা এখানে একক লিখব। আরটা কি জিনিস, অবশ্যই যে বৃত্তটা এঁকেছি এই বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে আমার আর। এবার আমরা বের করব এই যে বৃত্তকলাটা আমরা তুমি দেখতে পাচ্ছ, এ ও বি বৃত্তকলা, তার ক্ষেত্রফল বের করব। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল একইভাবে হবে। যেহেতু প্রথমে দেখে নিতে হবে আমাকে এই বৃত্তকলা যে পরিমাপ করছে এবি বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, ধরে নিই থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে, ডিভাইডেড বাই টোটাল, এখানে টোটাল কোণ কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয়ে থাকে, টোটাল কোণ 360 ডিগ্রি, তার জন্য ক্ষেত্রফল আমার হয়ে থাকে পাই আর স্কোয়ার। তাহলে থিটার জন্য কত হবে, ঠিক আছে। তাহলে বসাবো নিচে 360, আর 360-এর জন্য টোটাল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, থিটার জন্য কত হবে, ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটাই হয়ে গেল আমার বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা। আমরা যখন অঙ্ক করব, আমরা অঙ্ক করলে তোমাদের ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি বসে দেখে 18। আমরা 1 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো শুরু করছি। শুরু করছি বসে দেখি 18। 1 নম্বর অঙ্ক কি বলেছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে কত বেশি জমির ঘাস খেতে পারবে। তাহলে মনে করো এখানে খুঁটি আছে আর এই হলো দড়ি, তাহলে এই বরাবর ঘুরে ঘুরে গরুটি ঘাস খেতে পারবে। তাহলে কি পেলাম, আমরা একটা বৃত্ত পেয়ে গেলাম। তাহলে বৃত্তের ভেতরের সমস্ত অংশটুকু জুড়েই ও ঘাস খেতে পারবে। তার মানে কি বের করতে হবে, অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে ব্যাসার্ধ কত ধরে নেব, এখানে ব্যাসার্ধ হচ্ছে 2.1 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা ফর্মুলা যদি পাই আর স্কোয়ার।
তাহলে নির্ণীয় জমির পরিমাণ কত অংশ ঘাস খেতে পারবে, তাহলে দেয়ারফর নির্ণীয় জমির পরিমাণ কত হবে, আমরা জাস্ট ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের, পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু 2.1 হোল স্কোয়ার, এখানে একক হবে অবশ্যই বর্গমিটার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 অবশ্যই বর্গমিটার। এখানে দশমিক তুলে দিলে আমি করে দেবো 10, এখানে দশমিক উঠে গেলে এখানে হবে 10। ঠিক আছে, এবারে দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে হবে 321, তাহলে আমার উপরে থেকে গেল 66 ইন্টু 21 ডিভাইডেড বাই 100 অবশ্যই বর্গমিটার। উপরে গুণ করলে আমি পেয়ে যাব 1386 ডিভাইডেড বাই 100 বর্গমিটার। সেটাকে ভাগ করলে আমি কত পাবো, ভাগ করলে পাবো 13.86 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। আমরা চলে যাব এর পরের অঙ্কে। শুরু করছি 2 নম্বর অঙ্ক। কি বলেছে, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এখানে তাহলে বের করতে হবে যে ও যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য নেবে কত সেন্টিমিটার, আমরা ধরে নিই 8 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে, 2 পাই আর। প্রশ্ন অনুসারে বলেই দিয়েছে পরিধি হবে 35.2। তাহলে একবারে আমরা লিখে দিতে পারি প্রশ্ন অনুসারে যে বৃত্তটা নিল তার ব্যাসার্ধ 8, তাহলে তার পরিধি কত হবে 2 পাই আর। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আমার পরিধি কত হবে 35.2, তাহলে প্রশ্ন অনুসারে দুটো সমান হবে। এখান থেকে আমি আর এর মানটা বের করতে পারবো। তাহলে আর কত হবে 35.2 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই। পায়ের ভ্যালু কত 22, নিচে 7 গেলে উপরে গিয়ে এখানে 7টা গুণ হয়ে যাবে। আমি পরের লাইনে করি, তাহলে 35.2 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। এখানে দশমিক তুলে দিয়ে আমি এখানে 10 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা 5 দিয়ে কাটাকাটি যাবে, এরপরে আমাদের 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে এখানে 5 দুগুণ 10, আর এখানে 2 দিয়ে যদি কাটি 2 একে 2, তাহলে কত থেকে গেল 15, 7 দুগুণ 14, একবারে 6 দুগুণ 12। এবার দেখো একে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে এটা পুরো কেটে যাবে। তাহলে 8 দিয়ে যদি কাটি তাহলে এটা 8 হলো। তাহলে উপরে কত হলো 7 8 যা কত হলো বলো 56। না, এখানে আর একবার কাটা যেতে পারে, 2 দিয়ে যদি কাটি আমার হয়ে যাবে 28। তাহলে হয়ে গেল 28/5, সেটাকে যদি ভাগ করি তাহলে কত পেয়ে যাব 5.6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম 5.6 মিটার। আমাকে কি বের করতে বলেছে, বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। তাহলে দেয়ারফর তাহলে এখানে কত একটা উত্তর পেয়ে গেলাম 5.6 ব্যাসার্ধের ও দৈর্ঘ্যটা নেবে। আর ক্ষেত্রফলটা কত হবে, আর এখানে আমরা বের করব যে নির্ণেয় ক্ষেত্রফল এখানে হয়ে যাবে অবশ্যই ফর্মুলা যেটা পাই আর স্কোয়ার। তাহলে পাই, এখানে আর এর ভ্যালু কত বেরোলো 5.6 হোল স্কোয়ার, অবশ্যই একক হবে বর্গ সেন্টিমিটার। আমরা এখানে কি করতে পারি, পায়ের ভ্যালু 22/7, 5.6 ইন্টু 5.6। দেখো এখান থেকে আমরা দশমিক যদি তুলে দিই তাহলে নিচে 10 দিয়ে গুণ হবে, এখানেও দশমিক তুলে দিলে 10 দিয়ে গুণ হবে। এবার আমরা যদি কাটাকাটি করতে পারি তাহলে কত পাবে, 7 দিয়ে যদি কাটি হয়ে যাবে 7 8 56। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 5, আবার 2 দিয়ে কাটলে 2 5। ঠিক আছে, তাহলে উপরে আমার কত থেকে গেল, উপরে আমার হয়ে গেল 44 ইন্টু 56 ডিভাইডেড বাই
25। এত কাটাকাটি না করলেও সুবিধা হতো, এটা করলে আমি পেয়ে যাব, আর 25 দিয়ে ভাগ করলে একবার এটা পেয়ে যাব আমি 98.56 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা চলে যাব এর পরের অঙ্কে। শুরু করছি 3 নম্বর অঙ্ক। কি বলেছে? রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে। তাহলে কীরকম গোলাকার টেবিলের ঢাকনা? ঠিক আছে, গোলাকার জাস্ট হলো না, একটু এদিক ওদিক হয়ে গেল। তো আমি এখানে ধরে নেব যে এই বৃত্ত যে গোলাকার ঢাকনাটা তৈরি করেছে তার ব্যাসার্ধ হচ্ছে কত? আর। কত ধরে নেব? ব্যাসার্ধ আমি ধরে নেব হচ্ছে আর। এখন বলেছে যে এই ঢাকনাটা তৈরি করেছে তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে আমার কত? 5544 বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে পাই আর স্কয়ার দেওয়া আছে, তাই না? তাহলে ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার, তাহলে অবশ্যই ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমি আর লিখলাম না, তাহলে প্রশ্নানুসারে আমি করে দেবো একবারে। প্রশ্নানুসারে কি হবে তাহলে? প্রশ্নানুসারে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 5544। দেয়ারফর এখান থেকে আমরা কি লিখতে বের করব? আর এর ভ্যালু বের করব। এখানে আর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 5544 বাই পাই। পায়ের ভ্যালু কত? 22-এর 7, নিচে 22, উপরে চলে গেল 7, তাই না? 11 দিয়ে কাটলে আমার এখানে হবে 11 2 22। এখানে যদি 11 দিয়ে কাটি, 5 11 55, 0 44। ঠিক আছে, এবারে দেখো আবার 2 দিয়ে কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটলে এটা কত হবে? 25 2। এইবার এটা আমার বর্গমূল করব। এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? 7। দেয়ারফর আর ইজ ইকুয়াল টু, এর রুট ওভার করবো, রুট ওভার করলে এর ভ্যালু বেরোবে হচ্ছে আমার 42। তার মানে যে গোলাকার ঢাকনাটা তৈরি করবে, যে রঙিন ফিতে যে লাগাতে চান যে ঢাকনার চারপাশে, তার ব্যাসার্ধ হচ্ছে 42 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে যে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে লাগাবে। আচ্ছা, রঙিন ফিতেটা কোথায় লাগাবে? রঙিন ফিতে তো অবশ্যই এই পরিধি বরাবর লাগাবে, তাই কি না? তাহলে আমাকে এখন পরিধিটা যদি বের করতে পারি তাহলেই বুঝতে পারবো কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে। তাহলে দেয়ারফর পরিধি ইকুয়াল টু কত হবে? পরিধির আমরা ফর্মুলা জানি 2 পাই আর। 2 ইন্টু 22/7 ইন্টু 42, কাটাকুটি করলে 6, অবশ্যই এখানে একক হবে সেন্টিমিটার। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 264 সেন্টিমিটার। তাহলে তোমরা উত্তরটা লিখে নিবে। তাহলে দেয়ারফর নির্ণেয় দৈর্ঘ্য 264 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো এর পরের অঙ্কে। চলে আসি 4 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে? আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপাল কিনতে হবে? তার মানে আমার পরিধিটা দেওয়া আছে, ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার দেখো এখানে দিয়েছে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তার মানে মোট কত মিটার খরচ হয়েছে? যত মিটার খরচ হয়েছে সেটাই তো বলেছে বৃত্তাকার মাঠের চারপাশে বেড়া দিতে খরচ হয়েছে। তার মানে যত মিটার খরচ হয়েছে এই বৃত্তাকার, সেটাই হবে বৃত্তাকার মাঠের পরিধি, তাই না? তাহলে বৃত্তের পরিধি ইকুয়াল টু হয়ে যাবে, আমার মোট খরচ হয়েছে 924 টাকা, আর প্রতি মিটার কত? 21 টাকা হিসেবে। তাহলে এটা যদি আমরা ডিভাইড করি
আমরা পেয়ে যাব 44 মিটার। তার মানে এটা আমরা কি পেয়ে গেলাম? এটাই পেয়ে গেলাম বৃত্তের পরিধি, কারণ এত মিটারই তো বেড়া লেগেছে। তাহলে এটা যদি বৃত্তের পরিধি হয়, আমরা তাহলে ধরে নেব বৃত্তের ব্যাসার্ধটা আমার আর। ঠিক আছে, তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ কত? অবশ্যই আমরা ধরে নেব আর মিটার, যেহেতু অঙ্ক আমার মিটারে বলে দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কী হবে? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে 2πr ইজ ইকুয়াল টু, আমার দেওয়া আছে 44। এখান থেকে আমরা কী বের করবো? আর ইকুয়াল টু বের করবো। দেয়ারফর 44/2π, 2 × 27 × 7, দেয়ারফর 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে মাঠটির ব্যাসার্ধ দাঁড়িয়ে গেল আমার 7 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কেন বের করবো? কারণ বলেছে পুরো মাঠটি আমার ত্রিপল দিয়ে ঢাকবো, আর পুরো মাঠ মানেই আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, অবশ্যই এখানে বর্গমিটার। আমি পায়ের ভ্যালু লিখবো 22/7 × 7 × 7 বর্গমিটার। 7 কেটে গেল, তাহলে হচ্ছে আমার কত? 154 বর্গমিটার। তাহলে কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? দেয়ারফর 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। ঠিক আছে, চলে যাবে পরের অঙ্কে। চলে আসি 5 নম্বর অঙ্কে। কি বলেছে? ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত হবে। ধরি যে ফারুক এরকম একটি বৃত্ত আঁকছে, যার ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে কত? ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধটা ধরে নিই আমার আর। কি বলে দিয়েছে? এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে, পুরো অংশটা বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে তোমরা লিখে নেবে, ধরি ব্যাসার্ধ আর। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616। দেয়ারফর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? অবশ্যই 616 ডিভাইডেড বাই পাই। পায়ের ভ্যালু কত? 22, উপরে চলে যাবে 7, তাই তো? এবার কাটাকুটি হয়ে গেলে আমার এটা কততে কাটাকাটি যাবে? প্রথমে যাবে 2 দিয়ে, তারপরে যাবে 8 দিয়ে, 2 8। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু √28, মানে কি 4 × 7, 4 × 7 × 7। দেয়ারফর 4 এর √ওভার করলে 2 আর 2 7 7। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়িয়ে গেল? ব্যাসার্ধ আমার দাঁড়িয়ে গেল হচ্ছে 14, অবশ্যই সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল আমার, তোমরা লিখবে 14 সেন্টিমিটার। এইবারে বলেছে পরিধি কত? তাহলে অবশ্যই পরিধি তো আমরা জানি, সহজ ফর্মুলা। দেয়ারফর পরিধি ফর্মুলা আমরা জানি 2πr। 2 × পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর কত? এখানে 14। অবশ্যই এখানে এককটা কত হবে? সেন্টিমিটারই হবে, তাই না? তাহলে 7 কাটলে 2, তাহলে এখানে কত হলো? 4 × 22 সেন্টিমিটার। দেয়ারফর ইট উইল বি, এটা কত হবে? এটা হয়ে যাবে আমার ঠিক আছে, চলে যাবো আমরা এর পরের অঙ্কে। চলে এলাম 6 নম্বর অঙ্কে। কি বলেছে? পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে মনে করে এরকম একটা বৃত্ত এঁকেছে, এর পাশে পিয়ালি আর একটা বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধগুলো দেওয়া আছে 4:5। এর ধরে নিলাম ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ ধরে নিলাম আমি R2। ঠিক আছে, এবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে আমরা ধরে নিই, ধরি ব্যাসার্ধ গুলির
দৈর্ঘ্য কত কত ধরবো আমি, R1 ধরেছি, R1 একক এবং R2 একক। ঠিক আছে, এবার প্রস্থানুসারে কি বলে দিয়েছে, প্রস্থানুসারে আমাকে বলেই দিয়েছে ব্যাসার্ধের অনুপাত 4:5। তাহলে আমরা এটা লিখতেই পারি R1 R2 is equal to 4:5। therefore এই কি লেখা যায়, R1 by R2 is equal to 4/5। আমাকে কি বের করতে বলেছে, তাদের ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত। তাহলে therefore ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, তাই না, অনুপাত মানে ভাগ, তাহলে উপরে লিখছি পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার। তখন পাই পাই কেটে গেল, তাহলে থাকলো কত, R1 বাই R2, তাহলে R1 স্কোয়ার বাই R2, তাহলে R1 বাই R2 একবারে আমি লিখে দিলাম হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি করে লিখবো, R1 বাই R2 আমি আগে বের করে নিয়েছি কত, 4/5, তাহলে হোল স্কোয়ার, এটা কত হয়ে গেল 16:25। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা খুবই সহজ। চলে যাবো এর পরের অঙ্কে। ঠিক আছে, চলে আসে পরের অঙ্কে। কি বলেছে, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্ত দুটির মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কি করলো, একই দৈর্ঘ্যের তার নিয়ে এসে একজন বানিয়ে ফেললো একটি আয়তাকার, ঠিক আছে, চিত্র বানিয়ে ফেললো। আর একজন কি করলো, সেটাকেই নিয়ে এসে ও করে দিল, এটাকেই বানিয়ে দিল, কি বানিয়ে দিল, বৃত্ত বানিয়ে দিল। আচ্ছা বলো তো, তাহলে এই দুটো ছবির মধ্যে কি জিনিস কমন বলেছে, ছবির মধ্যে কমন না, কি ঘটনাটা কমন বলেছে, যে একই দৈর্ঘ্যের তামার তার, তাই না। তাহলে এখানে এই আয়তাকার চিত্রের যে পরিসীমা হবে আর বৃত্তের যে পরিধি হবে অবশ্যই কিন্তু দুটো সমান হবে, কারণ একই দৈর্ঘ্যের তার এনেছে তো। ঠিকই আছে, এইবার এখানে বলে দিয়েছে এর দৈর্ঘ্য কত, 48 সেন্টিমিটার, আর এর প্রস্থ কত বলে দিয়েছে, 40 সেন্টিমিটার, তাই না, প্রস্থ বলেছে 40 সেন্টিমিটার। তাহলে অবশ্যই আমি এখান থেকে তাহলে কি বের করতে পারবো, তাহলে পরিসীমা বের করতে পারবো। তাহলে দেয়ারফর আয়তকার চিত্রের পরিসীমা কত, পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য অবশ্যই এখানে 48 প্লাস 40, তাহলে কত হয়ে গেল 2 ইন্টু 88, therefore it will be 176 সেন্টিমিটার। আরে এই দৈর্ঘ্যটাই তো বৃত্তের পরিধি, একই না। তাহলে আমি সমান করে দেবো দুটো পরিসীমার পরিধি। আমি ধরে নিই এই বৃত্তের ব্যাসার্ধ কত আর, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আমার কত আর, এখানে একক দেওয়া আছে সেন্টিমিটার, তাই আমি সেন্টিমিটারই ধরবো। দেয়ারফর অবশ্যই বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে, 2 পাই আর বৃত্তের পরিধির ফর্মুলা এটা ইকুয়াল টু 176। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একবারই আর বের করতে পারবো। তাহলে কত হলো 176 বাই 2 পাই, 22 বাই পায়ের ভ্যালু 22/7, ওপরে আমি 7 চলে গেল, এইটাতে আমি কেটে দিতে পারি, 8 বার যাবে, এটাতে কাটলে 4, দেয়ারফর কত হলো 28 হয়ে গেল ব্যাসার্ধ। এরপর আমাকে কি বলেছে, যে হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কোন জায়গা জুড়ে থাকবে মানে আমাকে দুটোরই কি বের করতে হবে, দুটোরই আমার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে এর ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই আমরা ফর্মুলা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে কত আছে 48 ইন্টু 40, অবশ্যই বর্গ সেন্টিমিটার, এবং এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে, অবশ্যই এটা হয়ে যাবে 100
1920 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে দেখি এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলে আমরা ফর্মুলা জানি অবশ্যই পাই আর স্কোয়ার, তাই না? তাহলে আমরা পায়ের ভ্যালু আমি একবারে বসিয়ে দিলাম 22/7 আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? 28। তাহলে আর স্কোয়ার মানে 28 ইন্টু 28, অবশ্যই বর্গ সেন্টিমিটার। এবার কাটাকুটি যাবে, 7 দিয়ে যদি কাটি আমি, এটা কত হবে? হয়ে গেল আমার 4। তাহলে 88 ইন্টু 28 অবশ্যই বর্গ সেন্টিমিটার। এ দুটো মাল্টিপ্লাই করলে আমি পাবো 2464 বর্গ সেন্টিমিটার। এবার দেখো তো এই ক্ষেত্রফলটা বেশি না আমার এই ক্ষেত্রফলটা বেশি? কোন ক্ষেত্রফলটা বেশি? অবশ্যই এই ক্ষেত্রফলটা বেশি, তাই না? তাহলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? তাহলে অবশ্যই দেয়ারফর রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে। হয়ে গেল এই অঙ্কটা। আমরা চলে যাবে পরের অঙ্কে। চলে আসি 8 নম্বর অঙ্কে। কি বলেছে? পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 14 মিটার। এবার আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? 60 মিটার এবং 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গার ঘাস কাটতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে হিসেব করে দেখি। ঠিক আছে, তাহলে আমরা এখন 8 নম্বর অঙ্কের সমাধান করব। অবশ্যই প্রথমে আমরা কি বের করে নেব? আয়তাকার মাঠের ক্ষেত্রফল। কারণ এই মাঠটার মাঝখানে আছে এই তোমার জলাশয়। তাহলে আমি কি করব? প্রথমে পুরো মাঠটার ক্ষেত্রফল বের করে এই আমরা ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। তাহলে বাকি যে অংশটা পড়ে থাকবে সেখানকারই ঘাসে আমাকে কাটতে হবে এবং তারই হিসেবে খরচ হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি বের করে নেব? প্রথমে বের করে নেব আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার, এখানে দেওয়াই আছে, আর কিছু লিখলাম না, দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়াই আছে। আয়তাকার মাঠের ক্ষেত্রফল এখানে কত হবে? এখানে বলে দিয়েছে 60 ইন্টু 42, অবশ্যই ইউনিট কত হবে? বর্গ মিটার। তো মাল্টিপ্লাই করলে কত হবে? 6 × 12 2 হাজার 1 4 24 25 শূন্য বর্গ মিটার। ঠিক আছে, এটুকু হয়ে গেল। এবারে জলাশয়ের কি বলে দেওয়া আছে? জলাশয়ের ব্যাসার্ধ দেওয়া আছে কত? জলাশয়ের ব্যাসার্ধ দেওয়া আছে আমার 14 মিটার। তাহলে অবশ্যই জলাশয়ের ক্ষেত্রফল কত হবে? দেয়ারফর জলাশয়ের ক্ষেত্রফল হবে আমার, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, তাই কি না? তাহলে পাই ইন্টু 14 হোল স্কোয়ার বর্গ মিটার। পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু 14 ইন্টু 14, অবশ্যই কি লিখবো? বর্গ মিটার। তাহলে আমরা এখানে কত হলো? 7 × 14, তাহলে 44 × 14 বর্গ মিটার। এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? 616 বর্গ মিটার। তাহলে বাকি জায়গা কত থাকলো? বাকি যে জায়গাটা থাকলো জলাশয় বাদে, তার ক্ষেত্রফল কত? তাহলে আমি লিখব বাকি জায়গার ক্ষেত্রফল অবশ্যই কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে। কোথা থেকে মাইনাস করব? আমি আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফলটা মাইনাস করে ফেলব। তাহলে আমি কি পেয়ে যাব? বাকি জায়গার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমার এটা মাইনাস করলে কত হবে? এটা হবে 1904 বর্গ মিটার। এখন বলেছে এই বাকি জায়গা থেকে আমি কি কাটবো? এখানে তো ঘাস হয়ে গেছে জায়গাটার মধ্যে, বাকি জায়গাতে তো ঘাস হয়ে গেছে। এই ছবির মধ্যে দেখছো স্ট্রাইপ জায়গাটা হচ্ছে বাকি জায়গা, এখানে ঘাস হয়ে গেছে, সেই ঘাস আমাকে কাটতে হবে এবং সেখানে খরচ কত? প্রতি বর্গমিটার 75 টাকা। তাহলে মোট কত খরচ হবে, তাই না? তাহলে দেয়ারফর প্রতি বর্গমিটার
75 টাকা হিসেবে মোট খরচ হবে। অবশ্যই কি হবে বলো দেখি কী করতে হবে? অবশ্যই আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত কত মাল্টিপ্লাই করবো আমরা? 1904 ইন্টু 75, দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? 142 টাকা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে মোট কত খরচ হবে। তাই এইটি হলো আমাদের মোট খরচ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাই আমরা এর পরের অঙ্কে। শুরু করছি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলেছে? ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে একটা আমি বৃত্তাকার পার্ক আমি এঁকে নিলাম। এবার বলেছে এই পরিধি বরাবর 7 মিটার চওড়া একটি চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এইবার বলেছে বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তারপর রাস্তা কোন অংশ? এই অংশটুকু হচ্ছে আমার রাস্তা। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটাই বের করতে হবে, তাই তো? এবারে দেখো আমাকে বলেই দিয়েছে এই যে ভেতরের দিকের পরিধি, এটা বলে দিয়েছে ভেতরের দিকের পরিধি কত? 352। তাহলে ভিতরের ব্যাসার্ধটা আমি ধরে নিলাম কত? আর। ঠিক আছে, তাহলে ধরি রাস্তা বাদে, তার মানে শুধু পার্কের ব্যাসার্ধ কত ধরলাম আমি? ব্যাসার্ধ আমি ধরে নেব আর। আর এখানে একক আছে মিটার, তাই না? এবার বলেছে পরিধিটা বলেই দেওয়া আছে, তাহলে প্রস্থানুসারে 2πr ইজ ইকুয়াল টু 352। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। আর ইজ ইকুয়াল টু 352 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7, আমি উপরে গিয়ে 7 দিয়ে একবারে গুণ করে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমার এখানে কাটাকুটি যাবে। 2 দিয়ে যদি কাটি আমি প্রথমে, তাহলে এটা কতবার যাবে? 2 দিয়ে কাটলে যদি আমার এটা যাবে হচ্ছে আমার 2 দিয়ে যদি কাটি 2 1 2, 15, 7 2 14, 6 2 12। ঠিক আছে, আবার দেখো এটা যদি কাটি এটা একবারেই চলে যাবে, গেলে এটা কত হবে? 8। এটা কত হলো? 56, তাই না? তাহলে ব্যাসার্ধ আমি কত পেয়ে গেলাম? এই ব্যাসার্ধটুকু পেয়ে গেলাম আমরা 56। এইবারে দেখো এই যে বাইরে যে রাস্তাটা আছে এটা আছে কত? 7 মিটার চওড়া। তাহলে এইটুকুটা 56 আর এটা হচ্ছে 7। তাহলে টোটাল এই লেন্থটা কত? দুটো যোগ করতে হবে। আমরা জানি এর আগে বের করেছি পাতের ক্ষেত্রফল আমি বের করা দেখিয়েছি। ঠিক তেমনি এবার রাস্তার ক্ষেত্রফল কী হবে? টোটাল বৃত্তটা আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে, পার্কের ক্ষেত্রফল। সেখান থেকে শুধু পার্কের ক্ষেত্রফলটা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেয়ারফর রাস্তার ক্ষেত্রফল কি হবে আমার? রাস্তার ক্ষেত্রফল হবে, আমি কি বললাম প্রথমে আমরা করব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। রাস্তা সহ কত হবে? এখানে আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ কত? 56। রাস্তা সহটা তার সঙ্গে 7 যোগ করতে হবে, তাহলে 56 প্লাস 7, তো এটাই হয়ে গেল ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস। আর বৃত্তের ক্ষেত্রফল কত হলো সেটা আমি বিয়োগ দিব, গোটাটার ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিব, তাহলে তো আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার ক্ষেত্রফল কী হবে? ইন্টু 56 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? পাই ইন্টু এটা হয়ে যাবে আমার 63 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 56 স্কোয়ার। অবশ্যই আমার এখানে একক হবে বর্গ মিটার। দেখো পাই কমন আছে, তাই না? পাই যদি কমন চলে যায় তাহলে আমার এটা কি ফর্মুলা পড়ে যাবে? স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার বর্গ মিটার। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সংখ্যাটা অনেক সহজে হয়ে যাবে। তাহলে পায়ের ভ্যালু 22/7
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি, এ প্লাস বি এখানে দুটো যদি যোগ করি তাহলে পেয়ে যাবে 119, আর এ মাইনাস বি এখানে বিয়োগ করলে পাবো হচ্ছে 7। তোমরা এটা বুঝলে তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুল আমি এখানে অ্যাপ্লাই করলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 63 প্লাস 56 মানে 119, আর দুটো বিয়োগ করলে হয়ে যাবে 7। তাহলে 7 7 কেটে গেল। তাহলে এই দুটো মাল্টিপ্লাই যদি আমি করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? 2618 বর্গমিটার। এইবারে তো পেয়ে গেলে, এবার বলেছে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে বাঁধাবে, তাহলে কত খরচ হবে? তাহলে এত বর্গমিটারকে 20 দিয়ে যদি গুণ করে দিই তাহলে খরচটা পেয়ে যাব। তাহলে দেয়ারফর প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে, অবশ্যই আমি এখানে জায়গা নিই তাই পাশে লিখছি, তোমরা নিচে লিখবে, খরচ হবে। কি করতে খরচ হবে? রাস্তাটি বাঁধাতে খরচ হবে। রাস্তাটি বাঁধাতে খরচ হবে 2618 ইন্টু 20। তো দুটো যদি মাল্টিপ্লাই করে দিই আমরা কত ইজিলি পেয়ে যাচ্ছি আমার 5230 এত টাকা অবশ্যই। তাহলে 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম অঙ্ক করতে গিয়ে তোমরা যদি কোনো অসুবিধার সম্মুখীন হও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। আজ পার্ট 1 আমি এতদূর অবধি করব। এর পরবর্তী অন্য পার্টগুলোতে, পরবর্তী দ্বিতীয় ভাগে এবং তৃতীয় ভাগে আমি আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটি শেষ করব। ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পার্টগুলোতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে।